দেখো এখন এসআই এর জন্য মেনের মানে ডেসক্রিপটিভের ম্যাথ করাবো। ডেসক্রিপটিভ ম্যাথ কোন কোন চ্যাপ্টার থেকে আসবে, মানে এখনো পর্যন্ত তো যদিও দেখেছো বীজগণিত থেকে দেয়নি এখনো পর্যন্ত ডেসক্রিপটিভে। মানে যা কিছু এসেছে মানে এই শতকরা, লাভ ক্ষতি, তারপরে হচ্ছে অংশীদারি কারবার, তারপরে হচ্ছে তোমার মিশ্রণের অঙ্ক বা গড়, এইগুলো টাইম অ্যান্ড ডিস্টেন্স, টাইম অ্যান্ড ওয়ার্ক, তারপর হচ্ছে সিম্পল ইন্টারেস্ট, কম্পাউন্ড ইন্টারেস্ট, অর্থাৎ পিওর অ্যারিথমেটিক যে সমস্ত চ্যাপ্টারগুলোকে আমরা বলি সেই সমস্ত চ্যাপ্টার থেকে এসেছে। তবে লাস্ট কয়েক বছর কিন্তু সিম্পল ইন্টারেস্ট আর হচ্ছে কম্পাউন্ড ইন্টারেস্ট থেকে ডেসক্রিপটিভ দেয়নি। যতদূর মনে পড়ছে শেষ মনে হয় 2013 বা 18 সালে পড়েছিল সিম্পল ইন্টারেস্ট, কম্পাউন্ড ইন্টারেস্ট, তারপর থেকে আর একবারও আসেনি। তারপরে অংশীদারি কারবারটাও মানে ডেসক্রিপটিভে দেয়নি, এমনি প্রিলিতে আসতো। তো এইবারের জন্য সিম্পল ইন্টারেস্ট, কম্পাউন্ড ইন্টারেস্ট, আর হচ্ছে মিশ্রণ, মিক্সচার অ্যালিগেশনের মিশ্রণের চ্যাপ্টার, আর হচ্ছে অংশীদারি কারবার, এগুলো একটু ভালো করে পড়তে হবে। তো ডেসক্রিপটিভ করার জন্য নিয়ম কানুন যেটা জানতে হবে, ডেসক্রিপটিভ মানে ডেসক্রিপটিভই, ঠিক আছে। ম্যাথের ডেসক্রিপটিভ বলতে ডেসক্রিপটিভই, কোনো এখানে শর্টকাট মেথড অ্যাপ্লাই করা যাবে না, বা হচ্ছে ডিরেক্ট কোনো সূত্র অ্যাপ্লাই করা যাবে না। ঠিক আছে, সূত্রটা অ্যাপ্লাই করলেও আগে বলে দিতে হবে কোন টার্মটাকে বা কোন জিনিসটাকে কি বলে। আর কাটাকুটি বা ক্যালকুলেশন করার যে ব্যাপারটা, মানে হয়তো কথাতেই বললাম যে 24 × 3/6 এরকম কিছু একটা আছে, তো আমরা এগুলোকে সাধারণত কি করি, কেটে দিয়ে এরকম ভাবে দিয়ে করি। এটা আমি বলছি না যে এটা ভুল, তবে আমার যেটা মনে হয় বা ডেসক্রিপটিভে করার ক্ষেত্রে পুরোটা ফ্রেশ করে রাখা উচিত। তাই এরকম ভাবে কেটে দেওয়া উচিত নয়, মানে 24 × 3/6 তোমার যদি এর থেকে বেশি জটিল হয়, আমি একটা জাস্ট এক্সাম্পল দিয়ে বললাম, মানে বুঝতে পারছি 3 × 20 = 72, মানে 12 উত্তর হবে, তুমি এখানে ডিরেক্ট 12ই বসিয়ে দাও। বা এর থেকে যদি জটিল হয় তাহলে রাতে গিয়ে অন্য জায়গায় গিয়ে ক্যালকুলেশন করে সমান বসাও, কিন্তু ওই ডিজিট গুলোকে কেটে দেওয়া দরকার নেই। ঠিক আছে, কারণ কোথায় কত ছিল না ছিল এই কাটাকুটি হলে এই ডিজিট গুলোকে বোঝা যায় না। সেই কারণে এই সমস্ত জিনিসগুলো একটু মাথায় রাখবে, রেখে করবে। তো সিম্পল ইন্টারেস্ট, কম্পাউন্ড ইন্টারেস্ট আজকে দেখাচ্ছি, কারণ এখানে সূত্র প্রয়োগের ব্যাপারটা আছে, তাই কতটুকু কিভাবে কি লিখে করবে সেই জন্য বলে দিচ্ছি। প্রথম কোশ্চেন আছে, দেখো যে বার্ষিক 5% সরল সুদের হারে 2003 সালের 1 জানুয়ারি থেকে 8 আগস্ট পর্যন্ত 5,000 টাকা ধার নিলে সুদ ও সুদ আসলের পরিমাণ কত হবে। এটা আছে অঙ্ক, তো আমরা সবাই জানি যে I = PTR/100। এবার সেই বলে না, কথা নেই বার্তা নেই, I = PTR/100 লিখে দেবে, সেটা ডেসক্রিপটিভের অঙ্ক নয়। অর্থাৎ তুমি আগে বলে দাও, যেটুকু এরকম করে বলতে পারো যে জানি আমরা জানি 100 টাকার 100 টাকার 1 বছরের সুদ, 100 টাকার 1 বছরের সুদ 8 টাকা হলে, 100 টাকার 1 বছরের সুদ 8 টাকা হলে P টাকার T বছরের সুদ I = PTR/100। ঠিক আছে, এটা হলো তোমার সূত্র, বা এটাকে ডট ডট দিয়ে 1 নম্বর দিয়ে রাখতে পারো, যেটা সূত্র তুমি প্রতিষ্ঠা করলে বা সূত্র বললে যে কোনটা কোন টার্ম। আর শুধুই মানে I = PTR/100 লিখেই শুরু করে দিও না। আর আরো একটা জিনিস যেটা আছে, সেটা আগেকার দিনে করা হতো, এই সমস্ত অঙ্কগুলোকে ইউনিটারি মেথডে করা হতো। ঠিক আছে, ইউনিটারি মেথডে মানে ঐকিক নিয়মে করে, সেটাও যারা করবে অসুবিধা নাই, সেরকমও করতে পারো। কিন্তু একটু জটিল দিলে পরে ইউনিটারি মেথডে করাটা একটু মুশকিল হয়ে যায়, সেই কারণে সূত্র ধরেই করো, সব অঙ্ক হয়ে যাবে সহজ। তাহলে কি আছে যে 5% সরল সুদের হারে, তাই তো, তাহলে হচ্ছে প্রশ্ন অনুসারে সুদের হার, যেটা যেমন আছে লিখো, সুদের হার R হচ্ছে 5%। 2003 সালের 1 জানুয়ারি থেকে 8 আগস্ট পর্যন্ত, মানে সময়টা সবসময় কিসে করতে হবে আমাদেরকে, বছরে কাউন্ট করতে হবে। তাহলে 2003 সাল আগে দেখে নিতে হবে, 3 সাল যেটা সেটা সাধারণ বছর নাকি লিপ ইয়ার। সাধারণ বছর, তাই ফেব্রুয়ারি মাস 28 দিনেই হবে। তাহলে 1 জানুয়ারি থেকে, মানে জানুয়ারি মাস হচ্ছে 31 দিনে, প্লাস ফেব্রুয়ারি মাস হচ্ছে 28 দিনে, প্লাস মার্চ মাস হচ্ছে 31 দিনে, এপ্রিল মাস হচ্ছে 30, মে মাস হচ্ছে 31, জুন মাস হচ্ছে 30, জুলাই মাস হচ্ছে 31। এবার এখানে যেটা দেওয়া আছে লাস্ট 8ই আগস্ট পর্যন্ত,
ছোট্ট একটা এক্সাম্পল দিয়ে বলছি, 1 তারিখ থেকে 2 তারিখ যদি আমি বলি, তার মানে কতদিন হচ্ছে? একদিন হচ্ছে, তাই তো? 1 তারিখ থেকে 2 তারিখ 24 ঘন্টা একদিন হলো, মানে একদিন হলো। তাহলে তোমাকে 1 জানুয়ারি থেকে 8ই আগস্ট বলেছে, তাহলে এর মাঝে কি হবে? একটা দিন মাইনাস হবে, একটা দিন কম পাবে তুমি। সেই কারণের জন্য কি করতে হবে? ওটাকে 7 ধরতে হবে। তাহলে যোগ করে দেখে নাও যে কতদিন হচ্ছে এটাকে যোগ করলে। আর 19 থাকছে এদিকে, 3 আর 4 আর 3 7 আর 3 10 আর 3 13 16 18 আর 21, মানে হচ্ছে 219। তো 219/365 যত দিন বলবে, দিন থেকে বছরে নিয়ে যেতে গেলে 365 ভাগ করবে, মাস থেকে বছরে গেলে 12 দিয়ে ভাগ করতে হবে। আর যখনই 365-কে দেখিবে 73-কে স্মরণ করিবে, কারণ একটা মাত্রই সংখ্যা যেটা 5 বা মানে 73, মানে 365 মানে 5 দিয়ে, আর 5-এর যেটা গুণিত কি হবে সেটা হচ্ছে 73। তো 73 দিয়ে যাবে, তো 73 দিয়ে উপরেরটা কি হচ্ছে 3, নিচে হচ্ছে 5। আমি এটাকেই বলছি যে এরকম করে 219 365 কেটে দেওয়ার দরকার নেই, এভাবেই থাকি। হয়ে গেল। তাহলে আমাদের আর পেয়ে গেছি, টি পেয়ে গেছি, তারপরে হচ্ছে বার্ষিক 5% সরল সুদের হারে 5,000 টাকা। 5,000 টাকা যেটা, সেটা হচ্ছে আসল, তাই তো? তাহলে আসল পি সমান হচ্ছে 5,000। এবার এই যে আমরা 1 নম্বর সূত্র প্রতিষ্ঠা করে রেখেছি, আই সমান পিটিআর, সেখান থেকে আমরা তাহলে লিখবো যে 1 থেকে পাই সুদ আই ইকুয়াল টু পিটিআর বাই, আমরা সূত্র ওখানে 1 থেকে বলেই দিয়েছি, সেই কারণে আবার সূত্র লেখা দরকার নেই। পি এর জায়গাতে হচ্ছে 5,000, 5,000, গুণিত টি হচ্ছে 3/5, আর আর মানে কত? আর মানে হচ্ছে 5%। তো এই বাই দিয়ে কি করব? দাগ দিয়ে যেটা ফ্র্যাকশন থাকবে, ভগ্নাংশ, সেই তারই নিচে লিখবো 3/5, মানে 3 এর নিচেই 5টাকে লিখে দিলাম। এটা একটা সমীকরণ, সমীকরণে কি করতে হয়? এরকম করে পাশে টাকা দিতে হয় না, লিখতে হয় না, কারণ এটা হচ্ছে একটা ইকুয়েশন এখন, সেজন্য এখন টাকা লিখছি না আমরা। তাহলে 100 দুটো শূন্য কেটে গেলে 5 5 কেটে যাচ্ছে, তাই তো? 5 5 কেটে যাচ্ছে, দুটো শূন্য কেটে যাচ্ছে, মানে হচ্ছে 150। 150, আমি বলছি এটাই, ওই কেটে কেটে দেখানো দরকার নেই, 150। তাহলে আমাদের অঙ্কে কি জানতে চেয়েছে? যে 5,000 টাকা ধার নিলে সুদ ও সুদ আসলের পরিমাণ কত হবে। তাহলে অতএব সুদের পরিমাণ 150 টাকা, এবং সুদ আসল 5,000 যোগ 150 টাকা, সমান 5,150 টাকা। আশা করি কারো কোনো আপত্তি নেই। এমনিতে তো অঙ্ক পারবে, অঙ্কগুলো সহজই, তো ডেসক্রিপটিভ প্যাটার্নটা শুধু দেখে নেওয়া কিভাবে করতে হবে, এবার বাকি যা যে 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 অঙ্কই থাকবে সব ওই একই, আর কোনো অসুবিধা হবে না। দাদা, কিছু পরিমাণ টাকার একই শতকরা সরল সুদের হারে 3 বছরের স্ববৃদ্ধিমূল 496 টাকা এবং 5 বছরের স্ববৃদ্ধিমূল 560 টাকা হলে ওই টাকার পরিমাণ এবং শতকরা বার্ষিক সরল সুদের হার কত? দেখো, এই স্ববৃদ্ধিমূল, এই কথাটার মানে কি? স্ববৃদ্ধিমূল মানে এখানে সুদ প্লাস আসল, তাই তো? সুদ আর আসল দুটো ভরা আছে। এবার এটাকে দুভাবে করতে পারো। 1 নম্বর তো হচ্ছে তুমি আসল ধরে নিতে পারো, আসলকে যদি এক্স ধরে নাও, তাহলে সুদ কি হবে? 496 বিয়োগ এক্স, সেইভাবেও করতে পারো। কিন্তু এখানে ওইভাবে করা দরকার নেই, ওইভাবে বেশি জটিল, মানে জটিলতা আসবে। আমরা সরল সুদের ক্ষেত্রে তো এইটুকু জানি যে যত টাকা আমি রাখবো, যদি আমি 100 টাকা ব্যাংকে রাখি, যদি আমাকে 6% হারে ইন্টারেস্ট দেয়, তাহলে 1 বছর পরে কি পাবো? 6 টাকা ইন্টারেস্ট পাবো। 2 বছর পরে কি 12 টাকা ইন্টারেস্ট পাবো। 3 বছরে 18 টাকা ইন্টারেস্ট পাবো। অর্থাৎ এই যে আসল 100 টাকা, সেটা সারা বছরই যতদিন ধরে থাকছে আসল কিন্তু কনস্ট্যান্ট থাকছে। মানে সিম্পল ইন্টারেস্টের ক্ষেত্রে আসল যেটা ক্যাপিটাল, সেটা আমাদের কনস্ট্যান্ট থাকে, ধ্রুবক থাকে। তাহলে এই যে 5 বছরে দেওয়া আছে 496, সরি 3 বছরে দেওয়া আছে 496, আর 5 বছরে দেওয়া আছে 560, এখান থেকে আমরা ডিফারেন্স করে যেটা পাবো সেটা কি পাবো? ইন্টারেস্ট পাবো, কারণ আসল আমাদের ধ্রুবক আছে।
তাহলে সেই ক্ষেত্রে ওই একই জিনিসই একই মেথডে আমরা প্রথমে লিখে নিচ্ছি যে 100 টাকার 1 বছরের সুদ, 100 টাকার 1 বছরের সুদ আর টাকা হলে পি টাকার টি বছরের সুদ আই ইকুয়াল টু পিটিআর বাই 100। দু লাইন লিখতে অসুবিধা কোথায়? ঠিক আছে, 2 লাইন লিখে নিতে অসুবিধাটা কোথায়? যে আমি ডিরেক্ট অঙ্কতে ঢুকে যাবো এতদূর পর্যন্ত, অসুবিধা কি আছে? লিখে দেবে প্রথমে সূত্রটাকে, তারপরে দেখবে কিছু পরিমাণ একই শতকরা সরল সুদের। এবার আমরা দেখে নাও যে কি করব, যে 5 বছরে স্ববৃদ্ধিমূল মানে 5 বছরে 5 বছরে স্ববৃদ্ধিমূল মানে হচ্ছে সুদ যোগ আসল, সুদ প্লাস আসল। তাহলে 5 বছরে সুদ আসল কত হচ্ছে 560 টাকা। আর প্রথমে কি দেওয়া আছে 3 বছরে 496 টাকা। 3 বছরে সুদ আসল 496 টাকা। আমরা এখান থেকে বিয়োগ করে দিচ্ছি, বিয়োগ করে তাহলে কি দাঁড়াচ্ছে, বিয়োগ করে আমাদের 5 থেকে 3 বাদ দিলে হচ্ছে 2, মানে 2 বছরে সুদ আসল কিন্তু লিখবো না, কারণ কি বললাম যে আসল যেটা সেটাতে কনস্ট্যান্ট থাকে। তাহলে হচ্ছে 2 বছরে 2 বছরের সুদ হবে। সুদ সমান 4 10 মানে হচ্ছে 64 টাকা। তো এখান থেকে ঐকিক নিয়ে বের করে নিচ্ছি যে 1 বছরের সুদ হচ্ছে 64/2 টাকা। আর 3 বছর বা 5 বছর যে কোনো একটা বের করলেই হবে। আমরা 3 বছরে বের করে নিচ্ছি যে 3 বছরের সুদ কত, মানে হচ্ছে 96 টাকা। তাহলে আমাদের 3 বছরে আমরা কি দেখেছি, 3 বছরের সুদ আসল 496, তাহলে 3 বছরের সুদ পেয়ে গেলাম 96, তাহলে এখান থেকে বাদ দিলে আসল পেয়ে যাব। তাহলে অতএব, বা এখানে লিখে দিচ্ছি একটু ইয়ে করে, যে যেহেতু 3 বছরের সুদ আসল 496 টাকা এবং সুদ 96 টাকা, সুতরাং আসল পি সমান হচ্ছে 496 বিয়োগ 96, মানে হচ্ছে 400 টাকা। তাহলে 3 বছরের আমরা বের করলাম, তাহলে 3 বছরের রেসপেক্টে কি করব, 3 বছর ধরেই করব। আসল পি মানে 400 টাকা বেরিয়ে গেল, সুদ আই মানে তাহলে কি হচ্ছে 96 টাকা, সময় টি মানে হচ্ছে 3 বছর। এবার আমরা প্রথমে ওই যে 1 নম্বর সমীকরণ দিয়ে করে রেখেছি, মানে আই সমান পিটিআর বাই 100, আই সমান পিটিআর বাই 100। এই প্রথমে 1 নম্বর, ওই 1 থেকে ওখান থেকে বসিয়ে দেবো মানটাকে। তাহলে হচ্ছে 1 নং সমীকরণ থেকে পাই আই ইন্টারেস্ট মানে কত 96 ইকুয়াল টু পি টি আর, পি মানে কত, পি মানে হচ্ছে 400, টি মানে কত 3, 8টাই আমাকে বের করতে হবে। বা এখানে আর একটা জায়গায় ধরি, ধরি সুদ নাই, ধরি তো আমরা সুদ করেই রেখেছি, মানে আর দিয়ে জিজ্ঞাসা চিহ্ন দিয়ে রাখবো, কারণ ওটা বের করবো বলে। সুদ আর জিজ্ঞাসা চিহ্ন, সুদ নয়, এটা সুদের হার লিখতে হবে। সরি সুদের হার জিজ্ঞাসা চিহ্ন। এখানে স্টেপ জাম্প করবে না কোনো কিছু, বা এরকম করে শূন্য শূন্য কাটিয়ে নেবে না, ঠিক আছে। বজ্রগুণ করে নাও, 3 4 12 মানে হচ্ছে 1208 সমান এদিকে হচ্ছে 9600, বা আর ইকুয়াল টু 9600 বাই হচ্ছে 1200। অর্থাৎ যে ক্যালকুলেশন যেটা দেখাবে ক্লিয়ার কাট দেখাবে, মানে সমানের উপরে উপরে কেটে যায় বলে এদিক থেকে কাটাকুটি করে দিচ্ছ তুমি, এরকম করবে না। তাহলে হচ্ছে আর সমান 8। তাহলে আমাদের দুটো উত্তর নিশ্চয়ই মানে জানতে চেয়েছে, যে একটা হচ্ছে আসল কত আর একটা হচ্ছে সুদের হার কত। তাহলে ওই টাকার পরিমাণ
400 টাকা, আর বার্ষিক সরল সুদের হার হচ্ছে 8%। অতএব ওই টাকার পরিমাণ 400 টাকা এবং বার্ষিক সরল সুদের হার 8 টাকা। এবার দেখো যে সুবীর বাবু চাকরি থেকে অবসর নেওয়ার সময় প্রভিডেন্ট ফান্ড এবং গ্র্যাচুইটি বাবদ এককালীন কত আছে, এটা 6 লাখ নাকি? 1 2 3 4 5 ছ হ্যাঁ লাখ চলে। টাকা পেলেন। ওই টাকা তিনি এমন ভাবে ভাগ করে পোস্ট অফিস ও ব্যাংক আমানত করতে চান যে প্রতি বছর সুদ বাবদ 34,000 টাকা পান। যদি পোস্ট অফিস ও ব্যাংকে বার্ষিক সরল সুদের হার যথাক্রমে 6% 5% হয়, তবে কোথায় তিনি কত টাকা রেখেছিলেন? তার মানে এখানে তার দুটো অ্যামাউন্টকে 6 লাখ টাকা যেটা আছে, সেই 6 লাখ টাকাটাকে কি করা হচ্ছে, যে দুটো পার্টে ভাগ করা হচ্ছে। একটা হচ্ছে ব্যাংক আর একটা হচ্ছে পোস্ট অফিস। পোস্ট অফিসে 6% দিচ্ছে আর ব্যাংকে হচ্ছে 5%। দিয়ে দুটোর সুদ বাবদ তিনি বছরে 34,000 টাকা পাবেন। তাহলে সেই একইভাবেই ধরি ধরি বা হচ্ছে আমরা জানি, ধরি না করে আমরা জানি যে 100 টাকার 1 বছরের সুদ 8 টাকা হলে পি টাকার টি বছরের সুদ I ইকুয়াল টু PTR/100। তাহলে কি দেওয়া আছে, যে সুবীর বাবু চাকরি থেকে দেওয়া আছে, তিনি দুটো অ্যামাউন্ট, তাই তো, একটা পোস্ট অফিসে রাখবে, একটা ব্যাংকে রাখবে। তাহলে ধরি সুবীর বাবু পোস্ট অফিসে রাখেন X টাকা এবং ব্যাংকে রাখেন তাহলে X মাইনাস হয়ে যাবে, 6 লাখ থেকে 6 লাখ বিয়োগ X টাকা। তাহলে দুটো আমাকে করতে হবে, একবার পোস্ট অফিসের সুদ বের করতে হবে আর একবার হচ্ছে ব্যাংকের সুদ বের করতে হবে। তো দুই দিকে দুটো ছক করে নিতে পারে, একটা হচ্ছে পোস্ট অফিস আর একটা হচ্ছে ব্যাংক। তাহলে পোস্ট অফিসের ক্ষেত্রে আসল পি মানে হচ্ছে X টাকা, সময় টি মানে কত হবে 1 বছর। কেন? তার কারণ বলেছে বছরে, তাই তো। এখানে কি বলা আছে, যে সময় তিনি 1 বছরে সুদ বাবদ যেন 34,000 টাকা পান, তার মানে 1 বছর ধরা হচ্ছে। আর সুদের হার যেটা, সেটা আছে পোস্ট অফিসে 6%। তাহলে এইদিকে হচ্ছে সুদ, এই যে সুদটাকে, সেটাকে আমি I1 লিখছি। ঠিক আছে, I1 কি সমান কি হচ্ছে, PTR/100, মানে X ইন্টু 1 ইন্টু 6 বাই হচ্ছে 100, মানে হচ্ছে 6x/100। ব্যাংকের ক্ষেত্রে কি হচ্ছে, আসল পি মানে হচ্ছে তোমার 1 2 3 4 5 6 লাখ বিয়োগ X টাকা, সময় টি মানে হচ্ছে 1 বছর, সুদের হার আর মানে হচ্ছে 5%। তাহলে এখানের সুদ I2 ইকুয়াল টু হচ্ছে 6 লাখ বিয়োগ X গুণিত 1 ইন্টু 5 বাই হচ্ছে 100। তো দেখো 5 গুণ করে দিলে কি হচ্ছে, 5 6 30, 30-এর পরে কটা শূন্য আছে, 5টা, টোটাল আছে 6টা শূন্য, দিনের পরে 2 3 4 5 6, একটা বেশি হয়ে গেল, বিয়োগ হচ্ছে 5x বা হচ্ছে 100। হ্যাঁ, 4 তাহলে লাখ 2 লাখ শর্তে হবে। এই দুটোর সুদের যোগফল হবে 34,000। 6x/100 প্লাস
1 2 3 4 5 6 বিয়োগ 5x/100 ইকুয়াল টু হচ্ছে 34,000। কি দরকার ব্যাংক পোস্ট অফিসে এত কম ইন্টারেস্টে টাকা রেখে, এর থেকে মিউচুয়াল ফান্ডে করে দিলে অনেক বেশি পাবে। 1 2 3 4 5 6 তাহলে যে এক্স যোগ 1 2 3 4 5 6 এই বারে বারে লিখতেই বিরক্ত। 34-এর পরে 3টে শূন্য, এদিকে আরো 2টো শূন্য অ্যাড হবে। বা কত হচ্ছে এক্স ইকুয়াল টু 4 লাখ। 4 লাখ। তাহলে এক্স ইকুয়াল টু 4 লাখ, তার মানে কি দাঁড়াচ্ছে, এক্স মানে আমরা কি ধরেছি, পোস্ট অফিস। তাহলে পোস্ট অফিসে রাখেন এত টাকা এবং ব্যাংকে রাখেন 6 লাখ থেকে 4 লাখ বিয়োগ করে দাও, যে 2 লাখ। এই রসগোল্লা গুলো বসাতে বসাতেই বিরক্ত। এবার কোথাও যেন ভুল না হয়, ধরো কোনো একটা জায়গায় শেষের দিকে 2 লাখের জায়গায় 20,000 হয়ে গেছে, পুরোটাই কেটে দেবে নাম্বার। মানে উত্তর ভুল মানে সব ভুল। দেখে না অঙ্কটা, যে রমেন বাবু মোট 3,70,000 টাকা 3টি ব্যাংকে জমা রাখেন। 3টি ব্যাংকের সুদের হার যথাক্রমে 4%, 5%, 6%। 1 বছর পর 3টি ব্যাংকের সুদের পরিমাণ সমান হলে কোন ব্যাংকে কত টাকা রাখেন। ঠিক আছে, এখানে ওই আগেরটাই কিন্তু দুটো ছিল, ব্যাংক আর পোস্ট অফিস, এবার কিন্তু আবার 3টে দিয়েছে, একটু জটিল হবে। যে 3টা ব্যাংক, 3টে ব্যাংকে তিনি রাখেন, একটা 4%, একটা 5%, একটা 6%, কিন্তু একটা ক্লু যেটা দেওয়া আছে ওখানে বলা ছিল দুটি ব্যাংকের সুদ মিলে 34,000 আগের অঙ্কটার। এখানে বলেছে প্রত্যেকটা ব্যাংকের যে টাকাটাই রাখুক, কারণ কম বেশি আছে, যেখানে 4% দিচ্ছে সেখানে একটা অ্যামাউন্ট বেশি রাখতে হবে, যেখানে 5% আছে তুলনামূলক কম রাখতে হবে, যেখানে 6% আছে তুলনামূলক কম রাখতে হবে। কিন্তু দেখা যাচ্ছে যে কি হচ্ছে, এমন ভাবে টাকাটা রাখা হচ্ছে যে প্রত্যেকটা ব্যাংকের সুদ একই। ঠিক আছে, বছরের শেষে সুদ একই। তাহলে সেম সে একইভাবেই, যে 100 টাকার 1 বছরের সুদ আর টাকা হলে পি টাকার টি বছরের সুদ আই ইকুয়াল টু PTR/100। এবার ধরে নিই যে ধরি, এমনিতে দেখো অঙ্কটা বড় হবে, সেই কারণে জন্য একটুকু শর্টে সারার চেষ্টা করব, মানে শর্ট বলতে শর্ট করব না, কিন্তু খুব বেশি লেখা যাবে না। তাহলে ধরে 3টি ব্যাংকে যথাক্রমে এক্স, ওয়াই এবং জেড টাকা রাখেন। ঠিক আছে, জেড টাকা রাখেন। তাহলে দেখো যে 1 নং সমীকরণ থেকে প্রথম ব্যাংকে 1 বছরের সুদ, প্রথম ব্যাংকে 1 বছরের সুদ I1 কি হচ্ছে, তাহলে প্রথম ব্যাংকে এক্স টাকা রাখে, টি মানে 1 বছরের, আর মানে কত আছে প্রথম ব্যাংকের 4%, তাহলে 4x/100। দ্বিতীয় ব্যাংকে 1 বছরের সুদ I2 y ইন্টু 1 ইন্টু 5/100। তৃতীয় ব্যাংকের সুদ I3 z ইন্টু 1 ইন্টু 6/100। ঠিক আছে, পেয়ে গেলাম। তাহলে এইখানের কন্ডিশন থেকে আমরা কি পাবো, দুটো আমাদেরকে সমীকরণ পাবো, দুটো সমীকরণ। সেটা কি কি,
এক নম্বর তো হচ্ছে প্রথম শর্তে যে সমীকরণটা পাবো, তিনটি ব্যাংক মানে টোটাল তো আমাদের 3,70,000 টাকা, তাই তো? তাহলে প্রথম ব্যাংকে এক্স, দ্বিতীয় ব্যাংকে ওয়াই, তৃতীয় ব্যাংকে জেড টাকা, মানে এই তিনটের যোগফল মানেই হচ্ছে 3,70,000। এটা হচ্ছে এক নম্বর সমীকরণ। আর দ্বিতীয় শর্তে আমরা কি পাচ্ছি, এই প্রত্যেকটার I1, I2, I3 সব কি সুদের পরিমাণ সমান, মানে 4x/100 যা ইকুয়াল টু 5y/100 ও তাই, ইকুয়াল টু 6z/100 ও তাই। বা এটা যদি হয় 100 100 সব কেটে যাচ্ছে, মানে 4x ইকুয়াল টু 5y ইকুয়াল টু কি হচ্ছে 6z, এটা সমান কি ধরছি। বা আলাদা আলাদা ভাবে বললে কি হচ্ছে 4x ইকুয়াল টু কে, বা x ইকুয়াল টু হচ্ছে k/4। একইভাবে কি হচ্ছে 5y ইকুয়াল টু কে, বা y ইকুয়াল টু k/5। 6z ইকুয়াল টু কে, বা z ইকুয়াল টু হচ্ছে k/6। তাহলে এই যে x সমান পেয়ে গেলাম k/4, আবার এক নম্বর সমীকরণে কি দেওয়া আছে যে x প্লাস ওয়াই প্লাস জেড, তাহলে এই x এর মানগুলো তো ওখানে বসিয়ে দিতে পারবো নাকি? আচ্ছা, এক নম্বর সমীকরণ আমরা ওখানে দিয়েছিলাম, ওই সমীকরণটাকে, এটাকে 2 নম্বর সমীকরণ দাও তো। তাহলে 2 থেকে পাই x এর মান কত হলে k/4, y এর মান হচ্ছে k/5, z এর মান হচ্ছে k/6। এই কটার যোগফল মানে কি হচ্ছে, তার মানে 3,70,000। 4 5 6 লসও কত হয় 60, মানে 15 কে যোগ হচ্ছে 12 কে যোগ হচ্ছে 10 কে। 15 12 27 27 হচ্ছে 37। বা কে মানে কি দাঁড়াচ্ছে, কে মানে হচ্ছে তোমার 37 এর পরে 37 কে 37, 1 2 3 4 5, 10 লাখ এদিকে, আর ওইদিকে 6, মানে 6 কে 6, 6 কে 6, তারপরে 1 2 3 4 5 6টা শূন্য, 1 2 3 4 5 6টা শূন্য। ঠিক আছে, এবার এই কে এর মান সবগুলোতে বের করে নাও। যদি এই অঙ্কটা অনেকটাই বড় জটিল, ঠিক আছে, এত কঠিন হয়তো আসবে না, তবে খুব একটা কঠিন যে তাও নয়। তাহলে কি হচ্ছে, x সমান k/4, y সমান ধরেছি, এবার এখানে প্রত্যেকটা বের করে নাও মানগুলো, তাহলেই হবে। যে অতএব x ইকুয়াল টু k/4 মানে 6 কোটি, বাই হচ্ছে 4, কত দাঁড়াবে 4 15 60, 4 15 60, 15 15 পরে 1 2 3 4 5টা শূন্য, মানে এটা 60 লাখ হবে। তাহলে এই এখান থেকে একটা শূন্য কেটে দাও, তাহলে 4 15 60, 15 পরে হচ্ছে 1 2 3 4টে শূন্য হবে, মানে হচ্ছে 1,50,000। প্রথম ব্যাংকে রাখে তাহলে 1,50,000। ওয়াই এর মান কি দাঁড়াবে, k/5, 5 12 60, মানে হচ্ছে 1,20,000। আর জেড এর মান দাঁড়াবে k/6, মানে হচ্ছে 1,00,000। আর লেখা জায়গা নেই, উত্তরগুলো তাহলে লিখে নেবে যে অতএব প্রথম ব্যাংকে রাখে 1,50,000, দ্বিতীয় ব্যাংকে হচ্ছে 1,20,000, তৃতীয় ব্যাংকে হচ্ছে 1,00,000 টাকা। মানে বড় একটু, বা কঠিনও বলতে পারো তো, ঠিক আছে নিশ্চয়ই প্রসেস। এবার দেখো যে আর একদিনকে যদিও করাতে হবে সিম্পল ইন্টারেস্ট কম্পাউন্ড ইন্টারেস্ট মিলিয়ে, তো কম্পাউন্ড ইন্টারেস্টটা ঢুকে যাচ্ছে এবারে, তাই এবার দেখিয়ে দিই যে বার্ষিক 7.5% সুদের হারে 12,000 টাকার 2 বছরের চক্রবৃদ্ধি সুদ ও সরল সুদের অন্তর্গত।
তাহলে সরল সুদ আর চক্রবৃদ্ধি এবার আবার দুবার ঢুকে গেল। তাহলে কি করতে হবে, যে আমরা জানি 100 টাকার 1 বছরের সরল সুদ 8 টাকা হলে পি টাকার টি বছরের সরল সুদ আই ইকুয়াল টু পিটিআর বাই 100। ঠিক আছে, এটা হচ্ছে 1 নম্বর সমীকরণ। আর একটা চক্রবৃদ্ধি দিয়ে দিয়েছে, তাহলে চক্রবৃদ্ধিটা কি হবে, যে 100 টাকার 1 বছরের চক্রবৃদ্ধি সুদ 8 টাকা হলে পি টাকার n বছরের সমূল চক্রবৃদ্ধি এ ইকুয়াল টু কি হয়, পি ইন্টু 1+r/100 টু দি পাওয়ার n। এটাকে 2 নম্বর সমীকরণ দাও। তাই তো, তাহলে এটার ক্ষেত্রে যেটা সেটা সুদ, মানে আই সমান পিটিআর বাই 100। আর n বছরে যেটা আমরা পাবো সেটা হচ্ছে সমূল চক্রবৃদ্ধি, অর্থাৎ চক্রবৃদ্ধিতে সুদ প্লাস আসল। তাহলে প্রশ্ন অনুযায়ী কি দেওয়া আছে, প্রথমে সুদের হার দেওয়া আছে। তাহলে সুদের হার টি ইকুয়াল টু এন ইকুয়াল টু 7.5%। কারণ দুটোই একই, বার্ষিক সরল সুদও যা, চক্রবৃদ্ধি সুদও একই, কিন্তু ওটাকে এন দিয়ে নোট করি আমরা সাধারণত। আর আসল যেটা পি মানে হচ্ছে 12,000 টাকা। কত বছরের জন্য বলেছে, 2 বছরের। তাহলে এখানে কি লিখবো, সময়, সরি এখানে টি লিখে দিয়েছি, সুদের এখানে সরি সরি সুদের হার 8, তো এটা সুদের হার তো 8 দু জায়গাতে লিখি, সুদের হার 8 সমান এত, সময়ের জায়গায় বলছি টি ইকুয়াল টু এন ইকুয়াল টু হচ্ছে 2 বছর। তাহলে দেখো যে 1 থেকে পাই সরল সুদ আই সমান পিটিআর, পি মানে হচ্ছে 12,000, টি মানে হচ্ছে 2, আর মানে হচ্ছে 7.5। দূরে শোনো কেটে যাচ্ছে। 7 এই 7.5 × 15 মানে হচ্ছে 15 12 হচ্ছে 180, আর একটা শূন্য মানে হচ্ছে 1800। আর এবার আমরা চক্রবৃদ্ধিতে পাবো না, 2 থেকে কি পাবো, 2 থেকে পাই সমূল চক্রবৃদ্ধি। এ ইকুয়াল টু কি হচ্ছে, তাহলে এ ইকুয়াল টু পি ইন্টু 1+r/100। তাহলে পি মানে হচ্ছে তোমার 12,000 ইন্টু 1+r/100, আর মানে হচ্ছে 7.5 বাই হচ্ছে 100 টু দি পাওয়ার 2। তাহলে 12,000 গণিত, এই জায়গায় ক্যালকুলেশনটা দেখে নাও, যে 7.5কে আমি লিখছি 75/1000। দরকার হলে এটার পাশের আপে দেখিয়ে দিতে পারো, 75/1000 25 দিয়ে কাটলে কি করব আমরা, 3/40, তাই তো, এটা 3/40। সেই জন্য এখানে কি করছি, 1+3/40 তার হোল স্কোয়ার। তাহলে 40 আর 3 হচ্ছে 43, মানে 43 গণিত 43 বাই নিচে হচ্ছে 40 গণিত 40। দেখো এখানে ক্যালকুলেশনটা একটু কঠিন আছে। তাহলে 4 দিয়ে দুটো শূন্য প্রথমে কেটে দিলাম, 4 দিয়ে হচ্ছে 30, আর একবার কাটলে এটা হচ্ছে 15, নিচে হচ্ছে 2। তাহলে 43কে 43 দিয়ে গুণ করে, 15 দিয়ে গুণ করে, 2 দিয়ে ভাগ করো, 5, 13,867.5। তাহলে এইটা আমাদের কি বেরিয়েছে, চক্রবৃদ্ধি
সমূল চক্রবৃদ্ধি মানে চক্রবৃদ্ধি সুদ আসল ভরা আছে, তাহলে অতএব চক্রবৃদ্ধি সুদ 13,867.50 থেকে 12,000 বাদ দাও, মানে হচ্ছে 1,867.50 টাকা। তাহলে আগে আমাদের সরল সুদ কত বেরিয়েছে? সরল সুদ বেরিয়েছে 1800 টাকা, আর এটা হচ্ছে 1,867। তাহলে অতএব 12,000 টাকার 2 বছরের সরল সুদ ও চক্রবৃদ্ধি সুদের পার্থক্য 1867.50 বিয়োগ হচ্ছে 1800, মানে হচ্ছে 67.50 টাকা। তাহলে এটা অনেকেই তো জানো যে এই অঙ্কটাকে শর্টে কি করে করে, 2 বছরের ইয়ে হলে যে ডিফারেন্স ইকুয়াল টু ডি পি ইকুয়াল টু ইন্টু আর বাই 100 পি বাই আর টি, স্কোয়ার বাই 100 ইন্টু পি 100। আর স্কোয়ার বাই 100 ইন্টু 100। ঠিক আছে, এইটা কোনো সূত্র নয়, মানে ডেসক্রিপটিভ করার পরও দেখা গেছে যে এই সূত্রটাকে প্রয়োগ করলে পরে বা সিম্পল ইন্টারেস্ট কম্পাউন্ড ইন্টারেস্টের দুটো কম্বাইন করে এই সূত্রটা আনা যায়, কিন্তু এটার কোনো অস্তিত্ব নেই, এটা কোনো সূত্র নয়, এটা একটা শর্টকাট মেথড। কেউ যদি আবার এই নিয়মে করে দেয় বের করে দাও, এটা জিরো বসিয়ে দেবে। এইটা প্রিলির জন্য এটা করবে, আর ডেসক্রিপটিভ মেনের জন্য তোমাকে সরল সুদও বের করে দেখাতে হবে, চক্রবৃদ্ধি সুদও বের করে দেখাতে হবে, ক্যালকুলেশন দিয়ে দুটোকে মাইনাস করে পৃথক করবে। সেই একই জিনিসই ওইটা, যখনই দুটো সূত্র থাকবে তোমাকে দুটো সূত্র বের করে নিতে হবে, যে 100 টাকার 1 বছরের, হ্যাঁ তবে প্রথম অঙ্কগুলো আমি শুধু সুদ লিখে দিয়েছিলাম, অসুবিধা নেই, যদিও অঙ্কে সরল সুদ বলা থাকলে অসুবিধা নেই, কিন্তু যখনই সরল সুদ আর চক্রবৃদ্ধির আছে তখন মেনশন করে দেবে যে 100 টাকার 1 বছরের সরল সুদ আর টাকা হলে পি টাকার টি বছরের সরল সুদ আই ইকুয়াল টু পিটিআর বাই 100। এটা হচ্ছে 1 নং সমীকরণ। আর 100 টাকার 1 বছরের চক্রবৃদ্ধি সুদ আর টাকা হলে পি টাকার n বছরের সমূল চক্রবৃদ্ধি এ ইকুয়াল টু হচ্ছে পি ইন্টু 1 প্লাস আর বাই 100 টু দি পাওয়ার n। এটা হচ্ছে 2 নং সমীকরণ। তাহলে নির্দিষ্ট পরিমাণ মূলধন 1 বছরের সরল সুদ কি বলেছে? 1 বছরের সরল সুদ 50 টাকা, এই তো 1 বছরের সরল সুদ 50 টাকা। তাহলে দেখো যে প্রথম শর্তে 1 থেকে পাই, 1 থেকে সরল সুদ 50 টাকা দিয়েছে, তার মানে কি 50 ইকুয়াল টু কি দাঁড়াচ্ছে, পি ইন্টু 2 বছর বলা আছে 2, আর 8টাকে আমাকে বের করতে হবে, বা এটাকে ঘুরিয়ে নিলে কি দাঁড়াচ্ছে যে 2 পি আর ইকুয়াল টু হচ্ছে 5,000। ঠিক আছে, এটাকে 3 নং সমীকরণ করে দিলাম। স্যার ওখানে 1 বছর দেওয়া আছে তো? তো এখানে 1 বছর, সরি সরল সুদের ক্ষেত্রে 1 বছর দেওয়া আছে, তাহলে হচ্ছে শুধু পি আর ইকুয়াল টু হচ্ছে 5,000। দ্বিতীয় শর্তে 2 থেকে পাই, দেখো 2 থেকে পাই যেটা হচ্ছে আমাদের সমূল চক্রবৃদ্ধি, এই যে সূত্রটা সেটা তো সমূল চক্রবৃদ্ধি নাকি, তাহলে কি হবে পি ইন্টু 1 প্লাস আর বাই 100, 2 বছরের দেওয়া আছে 2, এটা সমূল চক্রবৃদ্ধি মানে সুদ প্লাস আসল, তাহলে মাইনাস কি করতে হবে, পি দিতে হবে আবার আসল দিয়ে, আমরা ইকুয়েশনটা যেটা পাবো সেটা কি হবে,
কত দেওয়া আছে? 102 চক্রবৃদ্ধি সুদ। এবার এই জায়গাতে একটু ভালো করে দেখো যে পি কমন গেল আমাদের, তাই তো? পি হচ্ছে কমন গেল, তাহলে কি পড়ে থাকছে? এইটাকে যদি আমি হোল স্কোয়ারের ফর্মুলায় ভাঙি তাহলে কি হচ্ছে? এ প্লাস বি হোল স্কোয়ার করলে এ স্কোয়ার প্লাস 2ab মানে 2r/100 প্লাস বি স্কোয়ার মানে হচ্ছে আর স্কোয়ার বাই 10,000 হলো। মানে 1 প্লাস r/100 তার হোল স্কোয়ার যেটা আছে সেটাকে আমি হোল স্কোয়ার ফর্মুলা ভাঙলাম, এ প্লাস বি হোল স্কোয়ার মানে এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, এই ফর্মুলায় ভেঙে দিলাম। তাহলে এতটুকুর বদলে এইটুকু হলো। আর পি যেহেতু কমন নিয়েছি, এটাকে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে ঘিরে দাও, তাহলে বেশি বুঝতে সুবিধা হবে। তাহলে পি কমন নিয়েছি, তার মানে এখানে কিছু নেই, মানে কি 1 পড়ে আছে, তাহলে -1। তাহলে পি ইন্টু 1 কেটে গেল, তাই তো? 1 কেটে গেল। তাহলে 100 আর 10,000-এর লসাগু কত হয়? 10,000। তাহলে 100-র সঙ্গে 100 গুণ করতে হবে, তার মানে এই জায়গাতে কি হয়েছে? 208 যোগ এই দিকটা কি থাকছে? আর স্কোয়ারই থাকছে। এবার পি আর কমন নিয়ে নিলাম, তাহলে পি আর কমন নিলে কি থাকছে? 200 প্লাস আর ইকুয়াল টু 102 এর সঙ্গে এটা গুণ করে দিলাম, 1 2 3 4, এটাকে 4 নং সমীকরণ দিয়ে দিলাম। দেখে নাও ভালো করে, মনে হয় হয়তো অনেকে বুঝতে পারবে না ফার্স্ট টাইম। না, বেরোচ্ছে সবাই? তাহলে এবার হচ্ছে 4 বিভক্ত 3 করে পাই, 4 বিভক্ত 3 মানে পি আর ইন্টু 200 প্লাস আর বাই 3 নং সমীকরণ আমাদের কি ছিল? পি আর ইকুয়াল টু 5000। তাহলে এইদিকে বামপক্ষ, এটা এই কথাটার মানে কি? 4 বিভক্ত 3 মানে কি? 4 নং সমীকরণের বামপক্ষ বাই বামপক্ষ ইকুয়াল টু ডান পক্ষ বাই ডান পক্ষ। পি আর কেটে গেল, তাহলে 200 প্লাস আর ইকুয়াল টু, এখানে 3টে শূন্য কেটে গেল, 5 দিয়ে কাটলে হচ্ছে 5 দুগুণে 10, দুটো শূন্য থাকছে, দুটো সংখ্যা নামছে বলে হচ্ছে 204, বা আর ইকুয়াল টু হচ্ছে 204 বিয়োগ 200 বা আর ইকুয়াল টু 4। আর এর মান 3 নম্বর সমীকরণ বা 2 4 নম্বর যে কোনো এক জায়গায় বসিয়ে দাও। আর এর মান 3-এ বসিয়ে পাই 3 নম্বর সমীকরণেই বসাও, কারণ ক্যালকুলেশনটা কম হবে। 3 নম্বর সমীকরণ কি আছে? এই যে এটা পি আর ইকুয়াল টু 5000। বসিয়ে পাই পি গণিত 4 সমান হচ্ছে 5000, বা পি ইকুয়াল টু হচ্ছে 5000/4, বা পি মানে হচ্ছে 4 বারং 48, 1250। 1250। তাহলে অতএব আসল 1250 টাকা এবং সুদের হার 4%। তাহলে এই পর্যন্ত ছেড়ে দিলাম, পরের দিনকে বাকিগুলো পড়বো। এগুলো বারে প্র্যাকটিস করো বাড়িতে তোমরা। আর আশা করি অসুবিধা নেই। কম্পাউন্ড ইন্টারেস্টের বা যদি কোনো অসুবিধা কিছু হয় তো, আর কিছু তো কি অসুবিধা হবে, সব তো একই ফরম্যাট। এবার এই ফরম্যাটে সব করে নেবে, তাও পরের দিনকে করাবো অবশ্যই।